ভারতবর্ষের মধ্যপ্রদেশের অমরকণ্টক হল স্বয়ং মহাদেবের কন্যা মা নর্মদার জন্মস্থান। তিনি চিরকুমারী এক পবিত্র নদী। এই নর্মদার রূপে, পবিত্রতায় এবং শক্তিতে মুগ্ধ হয়ে তেজস্বী পুরুষ সোনভদ্র তাকে দেবতাদের মধ্যস্থতায় বিবাহের প্রস্তাব দেয় এবং দেবতারা বিবাহের জন্য মণ্ডপ তৈরি করেন, যদিও সে বিবাহ সম্পন্ন হয়নি। আজ ঘুরে দেখব ও জানব সেই বিবাহের মণ্ডপের স্থান ও ঘটনা। এছাড়াও দেখব অমরকণ্টকে মহর্ষি ভৃগুর সাধনাস্থল ও দুর্গাধারা। গত দুটো পর্বে আমি আপনাদেরকে অমরকণ্টকের নর্মদা কুণ্ড, নর্মদা মন্দির, মার্কেন্ডেয় ঋষির সাধনাস্থল, মহর্ষি কপিলমুনির সাধনাস্থল, কপিলধারা ও দুধধারা ছাড়াও আশপাশের সমস্ত জায়গায় দর্শন করিয়েছি। যারা সেই ভিডিও এখনো দেখে ওঠেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আমি অমরকণ্টকে ছিলাম মৃত্যুঞ্জয় আশ্রমে। আজ শুরু করি মৃত্যুঞ্জয় আশ্রম থেকে। সকালবেলা আশ্রম থেকে বেরিয়ে মা নর্মদার মন্দিরে গিয়ে একবার দর্শন করে এলাম, কারণ আজ অমরকণ্টক থেকে আমি ফিরে যাব। সকালবেলা গরম গরম ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটা অটো নিয়ে। এরপরে আমরা এখন যাচ্ছি মহর্ষি ভৃগুর আশ্রম দর্শন করতে। তাহলে চলুন। আজ সকালে স্নেহাশিসদা আর আশিসদা বেরিয়ে গেছে ট্রেন ধরবে বলে। আমার ট্রেন সন্ধেবেলা। 1500 টাকায় একটা অটো বুক করেছি। অমরকণ্টকে বাকি যে কটা জায়গা আছে সেগুলো দেখে সন্ধ্যের মধ্যে আমাকে স্টেশনে নামিয়ে দেবে। আমিও অমরকণ্টকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই অটো আমাকে একটা জঙ্গলের কাছে নিয়ে এলো। জানলাম আমরা পৌঁছে গেছি মহর্ষি ভৃগুর সাধনাস্থল যাওয়ার শেষ গাড়ি পথে। আমার সঙ্গে কিন্তু এখন আমার অটো ড্রাইভার পর্যন্ত যাচ্ছে। এটা জঙ্গলের রাস্তা বলেও আমাকে ছাড়লো না, বললো দাদা চলুন আপনার সঙ্গে আমি যাব। भैया तुम्हारा नाम क्या है? पिंटू गुप्ता, हमारा टैक्सी ड्राइवर। ठीक है चलो। বড় বড় গাছেদের নিচে পাথরের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে এগোতে থাকলাম। उसको परिक्रमा करना है। तो लोकल बस से आप जैसे करेगा ना, हाँ हर जगह का रूट आपका लिखा हुआ है। हाँ 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 बस में बैठते जाओ, कुछ मगर पैदल चलना पड़ेगा। हाँ हाँ कुछ कुछ तो पैदल, 5 किलोमीटर 5 किलोमीटर 2 किलोमीटर। हाँ पैदल आपको चलेगा तो वो आपको गाड़ी मिलता जाएगा। हाँ हाँ क्योंकि अब ये नदी जा रहा है और यहाँ से बस नहीं जाएगा। नहीं नहीं आप घूम के तो जा घूम सकते के, हैं। हाँ बस को ओवर ब्रिज क्रॉस करेगा, हाँ वो ये रास्ता से नहीं जाएगा। अब यहाँ तो आपको पैदल ही आना पड़ेगा दर्शन करने। हाँ। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথের রাস্তা ধরে দুজনে গল্প করতে করতে এগোতে থাকলাম। চারদিকে বড় বড় শাল গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সম্পূর্ণ জঙ্গলের পথ, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। প্রাণ ভরে শ্বাস নেওয়া যাচ্ছে আর এখানকার পজিটিভ এনার্জি তো আছেই। অপূর্ব অপূর্ব। আমাদের চলার পথ ঠিক এই রকম। ছোট ছোট পাথর বেছানো মাটির পথ চলে গেছে জঙ্গলের মধ্যে। আমাদেরকে এই রকম জায়গা দিয়ে প্রায় 600 মিটার মতন হেঁটে যেতে হবে। এখন শীতকাল, গাছেদের পাতা ঝরার সময়, তাতেই চারদিক এতটা সবুজ। যেতে যেতে ভাবছিলাম বর্ষার পরে এই জায়গাটা আরো কত সুন্দর হয়ে ওঠে। भृगु कमंडल का रास्ता। সত্যি ভৃগু ঋষির সাধনাস্থল যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। মহর্ষি ভৃগুর যে কমণ্ডল যেই জায়গাতে রয়েছে
আমরা তো সেই জায়গাটাতেই যাচ্ছি। এই কমণ্ডলে যাওয়ার রাস্তাটা সেটা কিন্তু পাহাড়ের চড়াই ভেঙে উঠতে হচ্ছে, এখানে কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। এবারে আমরা চড়াই ভেঙে উঠতে থাকলাম। চারদিকটা নিস্তব্ধ শান্তিময় এক পরিবেশ। এখানে আসলেই মনটা শান্তিতে ভরে যায়। এখনো এখানকার পরিবেশ এত সুন্দর, ভাবছিলাম যখন এখানে ঋষিমুনিরা সাধনা করতেন তখন এখানকার পরিবেশ আরো কত সুন্দর ছিল। আরো কিছুটা এগোনোর পর এই নির্জন পরিবেশের মধ্যে ছোট্ট একটা কুটির দেখতে পেলাম। তখন আমি আরেকটু তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে চললাম। একটু এগোতেই চোখে পড়ল কয়েকজন দর্শনার্থী পাহাড়ের নিচের দিকে যাচ্ছেন। ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের এই দুর্গম স্থানে বসেই ঋষি ভৃগু সাধনা করতেন। আমিও হেঁটে নিচের দিকে চললাম। বড় বড় পাথর আশপাশে ছড়ানো রয়েছে। এইভাবে কিছুটা এগোতেই দেখলাম একটা বড় পাথরের মধ্যে প্রাকৃতিকভাবে একটা ছিদ্র রয়েছে। মনে করা হয় এটি ঋষি ভৃগুর কমণ্ডল ছিল। আমি প্রণাম জানিয়ে ওই ছিদ্রপথে হাত ঢোকালাম কমণ্ডলের থেকে জল পাওয়ার আশায়। আমি কমণ্ডলের ভেতর থেকে জল তুলে হাতে করে পান করলাম। জেনেছি এইখান থেকে মা নর্মদার এক অলৌকিক জল পাওয়া যায়, যেটা এক ফোঁটা পান করলে বেশ কিছুক্ষণের জন্য ক্ষুধা এবং তৃষ্ণা থাকে না। এখানে আগত সমস্ত ভক্তবৃন্দ এখান থেকে জল নিয়ে পান করলেন। এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম। অপূর্ব জায়গা। এইখানে বসে তো মহর্ষি ভৃগু সাধনা করতেন। এরপরে উনি যেই জায়গাতে বিশ্রাম করতেন সেই জায়গাটা দর্শন করতে যাব। জঙ্গলের রাস্তা, আমাকে এই অটো ড্রাইভার ভাই নিয়ে যাচ্ছে বলে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে। এই পর্যন্তই সমস্ত মানুষজন আসেন, এরপরে ও আমাকে নিয়ে যাচ্ছে। চলুন দর্শন করে আসি। চারদিকে ঘন জঙ্গলের মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই স্থান দর্শন করে নেওয়া উচিত। এ হচ্ছে গুহা, কিন্তু আমরা যাব গুহার অন্য দিকের মুখে। আচ্ছা, यहाँ से जाएगा आप सीधा। अच्छा, यही गुफा आएगा। हाँ, पहले हम जाएगा फिर पीछे से आप आएगा। ठीक। यहाँ बैठ के आएगा दादा ना। हाँ हाँ यहाँ बैठेगा, हाँ हाँ। पैर नीचे करेगा दोनों। यहाँ बैठना है आपको, ठीक है। बैठने के बाद धीरे से इसके हाथ के सहारे नीचे पैर जमाना है। आइए। আমিও ওনার দেখানো পথে গুহার ভেতরে প্রবেশ করলাম। आराम से आइए। হ্যাঁ, लाइट ऑन करता है हम, हाँ। ठीक है। आप आइए। ড্রাইভার পিন্টু ভাই গুহার ভেতরে আগে আগে চলল। लाइट उधर देखो। हाँ, चलो। ये है ऋषि भृगु का। अब आप आराम से आइए, आराम से आइए। ये गुफा यहाँ से निकलना है, देखो ये धीरे धीरे आएगा बैठ के। हाँ, ठीक है दादा। हाँ। ये दादा आ रहा है ऋषि भृगु का तपोभूमि स्थल, वो उनका गुफा है। पहले बाहर आइए। এই গুহাতেই ভৃগু ঋষি বিশ্রাম করতেন বলে জনশ্রুতি আছে। ऊपर आइए।
এই গুহাটা 35 থেকে 40 ফুট মতন লম্বা। আমরা গুহার এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে এলাম। ও কি জায়গা দর্শন করলাম, সত্যি জীবন ধন্য। কোথায় এসছি, কি জায়গা দর্শন করলাম, জীবন ধন্য। सामान रख दीजिए, यहाँ कोई कुछ नहीं करेगा आपको, ना सामान कहीं जाएगा। क्या हाथ में चीज रहता है ना, थोड़ा सा चढ़ने में दिक्कत होता है पकड़ के। वो जगह सिर्फ एक आदमी का है। হ্যাঁ ওই বললাম যে তুমি যেহেতু হাইট বেশি আছে, মাঝখানে এইটুকু গ্যাপ আছে, अब दादा से हाइट ज्यादा कहाँ হাইট है? ज़्यादा दिक्कत हो जाएगा उनका। কিরকম লাগলো সেটা বলুন। এক্সেলেন্ট, খুবই ভালো লাগলো। এতটা কাছে এসে ভৃগু কমণ্ডলের ব্যাপারটা জানতাম, কিন্তু ওনার গুহার ব্যাপারটা আপনাদের মাধ্যমে আপনাদের ফলো করতে করতে চলে এলাম, খুব ভালো লাগলো। वो आ गए। এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম। ये सब वो ऋषि भृगु का गुफा था। ये है कमंडल, कमंडल। और आगे है धूनी पानी, जो इनका धुना जलता था, रात में जाके विश्राम करते थे। उसी के बगल में एक कुंड है, जिस कुंड का पानी आपको धुआं धुआं दिखेगा, तो उस जगह का नाम है धूनी पानी। आइए। ठीक है, चलिए। আবার জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। কয়েকজন দর্শনার্থী চলেছেন ভৃগু ঋষির রাত্রি যাপনের জায়গা ধুনাপানি দর্শনে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম 6 কোণ বিশিষ্ট একটা কুটিরের সামনে। ঢুকে পড়লাম কুটিরের মধ্যে। জনশ্রুতি আছে এখানে ভৃগু ঋষি নিজে হাতে এই স্থানে মহাদেবকে স্থাপন করে ধুনি জ্বালিয়ে তপস্যা করতেন। যখন অমরকণ্টকের পাহাড়ের জঙ্গলে মানুষের থেকে ঋষিমুনিরা বেশি ঘুরে বেড়াতেন, তখন এই স্থানেই থাকতেন এক মহান তপস্বী মহাযোগী মহর্ষি ভৃগু। প্রতিদিন সূর্য ওঠার আগেই তার ধুনির আগুন জ্বলে উঠত। এ আগুন কোনো সাধারণ আগুন ছিল না, তাতে ছিল মন্ত্রের শক্তি আর তপস্যার তেজ। আশ্চর্যের বিষয়, ধুনির ঠিক পাশেই ছিল জলের ধারা, যা আগুনের তাপে শুকিয়েও যেত না, আবার জলের ধারাতে আগুনও নিভে যেত না। এই ঘটনা দেখে দেবতারা মহাদেবকে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? আগুন আর জল বিপরীত দুই শক্তি একসঙ্গে কিভাবে থাকে? তখন মহাদেব বললেন, যেখানে তপস্যা নিখুঁত সেখানে বিরোধ থাকে না, তেজ আর শীতলতা একে অন্যকে নষ্ট করে না, বরং ভারসাম্য সৃষ্টি করে। পরবর্তীতে ভগবান শিব নিজের ত্রিশূল এই ভূমিতে স্পর্শ করতেই এখানকার জলের ধারা আরো নির্মল হয়ে ওঠে। সেই মুহূর্তেই এই জায়গার নাম হয় ধুনি পানি, অর্থাৎ তপস্যার আগুন আর পবিত্র জলের মিলন স্থল। আজও সাধু সন্ন্যাসীরা বলেন, ধুনি পানির পাশে বসে নীরবে ধ্যান করলে মনে জমে থাকা অশান্তি ধুয়ে যায়। এখানে উচ্চস্বরে কথা বলা বা অহংকার নিয়ে আসা একদমই ভালো নয়। যারা খাঁটি মনে প্রার্থনা করেন তারা কোনো না কোনোভাবে ইঙ্গিত পান, সেটা স্বপ্নে বা অনুভবে, অথবা হঠাৎ করে পাওয়া শান্তিতে। এই জায়গাটা এমন এক জায়গা, এখানে 1 ঘন্টা বসে থাকলেই কিন্তু মানুষ তার অন্তরাত্মার সঙ্গে নিজেকে যোগ করে নিতে পারবে। এই চঞ্চল মন সম্পূর্ণ শান্ত হয়ে যেতে হবে। অপূর্ব সুন্দর লাগবে এই জায়গাটা। আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে কিন্তু অবশ্যই করে অন্তত এই পুণ্যভূমি দর্শন করে যাবেন। এবারে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আজকের এই পুণ্যভূমি দর্শন আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল।
পাহাড়ের আরও ওপরে উঠে পৌঁছলাম অটোর কাছে। অটোতে উঠে চললাম দুর্গাধারা দর্শন করতে। ঋষি ভৃগুর সাধনাস্থল থেকে এর দূরত্ব প্রায় 7 কিলোমিটার। যাওয়ার পথে আমি মৃত্যুঞ্জয় আশ্রম থেকে আমার লাগেজ নিয়ে নিলাম। এখন বাজে দুপুর 1টা। ঘুরে এসে ধর্মশালার থেকে এখন বেরিয়ে আমি চলে যাচ্ছি। আজকে কিন্তু আমার ট্রেন আছে রাত্রেবেলা। এখন যাওয়া যাক। এখান থেকে আরও 2টো জায়গা আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই 2টো জায়গায়। জঙ্গল পথে চলতে চলতে ধরমপানি নামে একটা জায়গায় অটো এসে দাঁড়ালো। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। এইখান দিয়ে সূর্যটা ওঠে সকালবেলা, খুব সুন্দর লাগার কথা। এবারে অটো করে এগোতে থাকলাম দুর্গাধারার দিকে। নর্মদা মায়ের মন্দিরের কাছ থেকে প্রায় 20 মিনিট মতন অটোতে আসার পর এসে পৌঁছে গেলাম দুর্গাধারা ওয়াটারফলসের কাছে। চলুন তাহলে দর্শন করে আসি। এখানে মৃত্যুঞ্জয় আশ্রমের একটি শাখা আছে। আশ্রমের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে দেখতে পেলাম পাহাড়ের মধ্যে দিয়ে একটা ঝর্ণা নেমে আসছে। জায়গাটা একদম শান্তিময়। শুধু কয়েকজন স্থানীয় মানুষ ঘুরতে এসছে। ঝর্ণার পাশে একটা সিঁড়ি আছে দেখে উঠে চললাম আরো ওপর দিকে। পাহাড়ের ওপর থেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই সুন্দর জলের ধারাটা নেমে এসেছে। একেই দুর্গাধারা বলা হয়। এই জলের ধারাটা পাহাড়ের বিভিন্ন অঞ্চল পেরিয়ে পরে নর্মদা নদীর সঙ্গে মিশে গেছে। আমি আরেকটু ওপর দিকে উঠে এই বয়ে চলা জলের ধারার অনবদ্য রূপ দেখছিলাম আর ভাবছিলাম বর্ষায় এর যৌবনা রূপ কতটা মোহময়ী হয়। আর ওপর দিকে উঠে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ আমি একা রয়েছি। এরপরে পুরোটা ঘন জঙ্গল, তাই জন্য আর বেশি ওপর দিকে যাব না, কারণ এরপরে আরও অনেকগুলো জায়গা যাওয়ার আছে। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে পড়ি। এবারে ফিরে চললাম নিচের দিকে। অটোতে বসে চললাম মাইকা মণ্ডপ দর্শন করতে। অমরকণ্টক থেকে মাইকা মণ্ডপের দূরত্ব 20 কিলোমিটার আর দুর্গাধারা থেকে এর দূরত্ব 14 কিলোমিটার। আমি পাহাড়ি পথ ধরে এগোতে থাকলাম। পথ চলতে চলতে আমি অটো ড্রাইভার ভাইকে একটুখানি দাঁড়াতে বললাম। অনেকক্ষণ রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে আসছি, চারদিকটা শুধু সবুজ আর সবুজ। মনটা চাইছিল একটুখানি নিচের দিকে নেবে একটুখানি ভালো করে ছবি তুলি। এখানে এতটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা বেশ পরিষ্কার, বেশ ভালো, গাড়ি যেতে কোনো অসুবিধা নেই। অপূর্ব লাগছে, অপূর্ব। আরও কিছুটা যাওয়ার পর প্রায় 45 মিনিট মতন অটোতে আসার পর এসে পৌঁছে গেলাম মাইকা মণ্ডপ, অর্থাৎ মা নর্মদার যেখানে বিবাহস্থল তৈরি হয়েছিল সেই জায়গাটা। চলুন এগোনো যাক, সব ঘুরে দেখব এবং এই জায়গার সমস্ত মাহাত্ম্য জানতে পারবো। জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। সামনে দিয়ে বয়ে চলেছে একটা জলের ধারা। জানতে পারলাম এটা হলো জহিলা নদী, যেটা অমরকণ্টকের জলেশ্বর ধাম থেকে উৎপন্ন হয়ে বয়ে এসেছে এইখানে। अब हम जा रहे हैं नर्मदा जी का जो गुफा है वहाँ जा रहे हैं। ঠিক আছে, চলিए। पहले गुफा जाएंगे, हाँ उसके बाद माई का मंडप जाएंगे। ঠিক। এই জায়গায় একটাই আশ্রম আছে। মাইকা মণ্ডপ কিন্তু মধ্যপ্রদেশের বর্ডার লাইন ছেড়ে এসে ছত্তিশগড়ের মধ্যে পড়েছে। আমরা এগিয়ে চললাম সিঁড়িপথ ধরে। জনশ্রুতি আছে পুরাকালে মৈকাল পর্বতের কোলে ছিল দেবলোকের মতন এক শান্ত রাজ্য।
সেই রাজ্যের রাজা মৈকালের ঘর আলো করে বড় হচ্ছিলেন দেবাদিদেব মহাদেবের মানস কন্যা নর্মদা। তিনি ছিলেন অপরূপা, শান্ত, অথচ প্রবল শক্তিতে ভরা। এইভাবেই নর্মদা বড় হতে থাকলেন ঝর্ণার মতন, নীরব, পবিত্র, অথচ অপ্রতিরোধ্য। ঋষিমুনিরা বলতেন এই কন্যা স্বয়ং শক্তির প্রবাহ। নর্মদা পাহাড়ের এই গুহায় এসে মহাদেবের সাধনা করতেন বলে লোক বিশ্বাস রয়েছে। একসময় নর্মদা যৌবনে প্রবেশ করলে তার রূপ ও স্বভাবে মুগ্ধ হয়ে সোনভদ্র তার সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠায়। সোনভদ্র নদী যিনি সূর্যবংশীয় বলে ধরা হয়। তখন সোনভদ্রের প্রস্তাবে দেবতারা রাজি হয় এবং মৈকাল রাজা সেই বিবাহের ঘোষণা করেন। সত্যি এ এক দৈবিক স্থান। আজকে যে কি জিনিস দর্শন করছি বলে বোঝাতে পারবো না। ये गुफा कपिल धारा की से जो दूध धारा में है, वहाँ से आते 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 ही रास्ता ये वाला है। ये सीधा जाएगा आपका दूध धारा निकालेगा। यहाँ से दूध धारा की दूरी कम से कम 27 किलोमीटर। और इस गुफा के अंदर हर प्रकार के जानवर मिलेंगे आपको, जैसे कि सांप है, बिच्छू है, या फिर जंगली जानवर हो गए, शेर हो गया, चीता हो गया, सारे जानवर इसके अंदर आपको मिल सकते हैं। इसलिए इस गुफा में ना कोई जाता है और ना ही कोई वहाँ से आता है। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই মায়ের বিবাহ মণ্ডপ দর্শন করতে। আবার আসি মা নর্মদার বিবাহের লোককথায়। রাজা মৈকাল ঠিক করলেন নর্মদার বিবাহস্থল হবে তার প্রিয় সাধনাস্থলের পাশেই, যেটা আজ মাইকি মণ্ডপ বলে পরিচিত, সেই স্থানে। তখন চারদিকটা সেজে উঠল। ঋষিরা মন্ত্র পড়তে শুরু করলেন, স্বয়ং দেবতারাও এসে উপস্থিত হলেন। বিবাহের ঠিক শুভ মুহূর্তেই সোনভদ্র রওনা হলেন পূর্ব দিকে, নিজের শক্তি আর মর্যাদায় গর্বিত হয়ে। কিন্তু পথের মাঝে তার গতি ধীর হল। অহংকারে ভর করে তিনি ভাবলেন, নর্মদা তো আমার জন্যই অপেক্ষা করছে। অন্যদিকে মাইকি মণ্ডপে দাঁড়িয়ে নর্মদা সব বুঝে গেলেন। তিনি অনুভব করলেন এই বিবাহ তার স্বাধীন সত্তার জন্য মানানসই নয়। এই হলো সেই মাইকা মণ্ডপ। এখানেই মা নর্মদার বিবাহ স্থান তৈরি হয়েছিল বলে জনশ্রুতি আছে। সোনভদ্রের অহংকারে নর্মদা বিরক্ত হয়ে বিবাহ মণ্ডপ ছেড়ে বেরিয়ে পড়েন নিজের পথে। তখন তিনি দ্রুত, দৃঢ় এবং অপ্রতিরোধ্য। দেবতারাও স্তব্ধ হলেন। বিবাহ থেমে গেল। সোনভদ্র বুঝলেন তিনি হেরে গেছেন। লোককথায় বলা হয়, রাগে দুঃখে তিনি অভিশপ্ত হয়ে চিরদিনের জন্য পূর্বমুখী হলেন। আর নর্মদা, যিনি ফিরেও তাকালেন না, পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পাহাড়, বন, মানুষের জীবন ছুঁয়ে শেষে আরব সাগরে মিলিয়ে গেলেন। এইভাবেই নর্মদা হলেন চিরকুমারী এবং স্বাধীন। আর মাইকা মণ্ডপে থেকে গেল অসম্পূর্ণ বিবাহের মন্ত্র আর এক নারীর আত্মমর্যাদার গল্প। পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত জহিলা নদী। নর্মদার বিবাহের প্রস্তুতির সময় জহিলাই ছিলেন তার কাছের সঙ্গিনী। মাইকা মণ্ডপে যখন বিবাহের আয়োজন চলছে, জহিলা নর্মদার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। সোনভদ্রের অহংকারে যখন নর্মদা বিবাহ ভেঙে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন জহিলাই সর্বপ্রথম নর্মদার সিদ্ধান্তকে বুঝেছিলেন। তিনি তখন নর্মদাকে বাধা দেননি, বরং নীরবে সমর্থন করেছিলেন। এরপরেই নর্মদা গেলেন পশ্চিমে, সোনভদ্র গেলেন পূর্বে, আর জহিলা গেলেন দক্ষিণ পূর্ব দিকে, একা নিঃশব্দে। তিনি কোনো অভিশাপ পেলেন না, কারণ তিনি কারোর সঙ্গে বিরোধে জড়াননি। এই আধ্যাত্মিক স্থানে শান্ত মনে বসে থাকলে
আজও মনের অন্তরাত্মা দিয়ে সেই ঘটনাকে উপলব্ধি করা যায়। আজকের এই মাইকি বাগিয়া দর্শন আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য। এবারে অটোতে চললাম স্টেশনের উদ্দেশ্যে। আমি অটো ড্রাইভার ভাই পিন্টু গুপ্তর নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। এখন বাজে বিকেল 5টা। এই অটো আমাকে এসে নামালো পেন্ডা রোড রেল স্টেশনে। পেন্ডা রোড থেকে আমার ট্রেন আছে সন্ধ্যে 7টার সময় এখান থেকে বিলাসপুর যাওয়ার জন্য। বিলাসপুর থেকে আবার রাত্রি 1টার সময় আমার হাওড়া ফেরার ট্রেন আছে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।